হবে। মোশাররফ ঠাকুর, আপনি একটু বলবেন যে জামাত কি ভোট হারাবে? আওয়ামী সমর্থিত যে ভোটগুলি আছে সেটা একটা প্রশ্ন থাকবে। একই সঙ্গে উনি কিন্তু বেশ কিছু বিএনপির বিপক্ষে বা এনসিপির সঙ্গে যে সমঝোতা হয়নি সে বিষয়গুলো নিয়ে উল্লেখ করেছেন। কিন্তু আপনাকে জানতে চাইবো যে এই জোটের 11 দলের যে সমঝোতা হয়েছে এটার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? আপনি কিভাবে প্রত্যাশা করেন এদের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে। তো আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক রাসেল, দেখুন, আমাদের দেশে একটা কথা আছে যে আসল রেখে মানে পুঁজিটা রেখে প্রফিট নিয়ে দৌড়াদৌড়ি আর কি। তো এই এনসিপির যে মূল বিষয়টা এটা হচ্ছে প্রফিট নিয়ে দৌড়াচ্ছে। মূল পুঁজি হচ্ছে তার মূল পুঁজি হচ্ছে সে বলছে আমরা একটা মধ্যমপন্থী রাজনীতি করব বাংলাদেশে, ঘোষণা দিয়েছিল মধ্যমপন্থী তারা। রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করব। এটা হলো তাদের ঘোষণা, এটা হচ্ছে তার মূল পুঁজি। এখন সে দৌড়াচ্ছে প্রফিট কোন দিকে হবে, কথাটা বলছেন, পুঁজি রেখে পুঁজির পাহারা জি, আমি বুঝতে পেরেছি। না দিয়ে প্রফিটের পেছনে দৌড়াই যাচ্ছে। দেখুন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন যে পিআর পদ্ধতির নির্বাচন চাওয়া জামাতের একটি প্রতারণা, একবার স্পষ্ট। সরওয়ার তুষার বলেন জামাত একটা জঙ্গিবাদী দল। আর নাসির পাটোয়ারি বললেন যে জামাত এটা কোনো ইসলামী দল না বা রাজনৈতিক দলই না। এটার উত্তরে ইয়াই বললেন যে আমাদের জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারোয়ার বললেন জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। তো এখন কি দাঁড়ালো এটা নিয়ে এনসিপি অনেক কথা বলছে, আমরাও অনেক কথা বলছি যে এনসিপি একটি আন্দোলন থেকে উঠে আসা কর্মীদের বা এদের সমন্বয়ে একটি রাজনৈতিক দল। এটি জামাতের পুত্র হয় কিভাবে, জামাত এদের পিতা হয় কিভাবে? তো এখন এনসিপি এটা প্রমাণ করে দিল যে বাবার কুলে ফেরত গিয়ে এটা প্রমাণ করে দিল যে মিয়া গোলাম পরওয়ার সত্য ছিলেন, যে তিনি বলেছিলেন জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। তো সন্তান বাবার কুলে ফেরত যাবে, এটা নিয়ে তো খুব আহামরি এক্সপ্লানেশনের প্রয়োজন নাই। এবং মধ্যপন্থা রাজনীতিটা যে করবেন তারা প্রতিষ্ঠা করবেন এবং মধ্যপন্থা রাজনীতি প্রতিষ্ঠার প্রস্তে একটা রোল রাখবেন, বাংলাদেশে ভূমিকা রাখবেন, এই কথাটা মিথ্যা প্রমাণিত হলো। আপনি দেখেন, বিএনপির সাথেও জামাত দীর্ঘ সময় কাজ করেছে, বাট আপনি দেখবেন 2001 থেকে একেবারে 24 পর্যন্ত, 18-র পরে জামাতের সাথে সম্পর্ক ছিল না, আপনি 18ই ধরেন, 18 বছর, আরও 2 বছর আগের থেকে কাজ করেছে, 20 বছর। 20 বছরে জামাত কখনো বলে নাই, জামাতের নেতৃত্ব বলে নাই যে জামাতে ইসলাম হেরে গেলে কোরআন হেরে যাবে, কখনোই বলে নাই। বিএনপির সাথে যখন কাজ করেছে তারা কখনোই বলে নাই যে তাদের কোনো ক্যান্ডিডেট 18 কোটি মানুষের নামাজের সোয়াব পেয়ে যাবে জামাতকে ভোট দিলে, কখনো বলে নাই। আপনি দেখবেন এটি নিউ ফেনোমেনা। তারা কখনোই বলে নাই যে 54 বছরের প্রতিশোধের সময় এসছে ফেব্রুয়ারিতে, এটা কখনোই বলে নাই। দেখুন, তারা কখনোই বলে নাই যে বিএনপির সাথে কাজ করার সময় যে এইটা নির্বাচন নয়, এইটা হচ্ছে মুসলমান হবার নির্বাচন, আমি ওদের সাথে মুসলমান হতে যাবে বাংলাদেশের মানুষ, আসুন। তো এই যে বিষয়গুলি, তো এখন জামায়াতে ইসলাম যখন এই কাজগুলি করছে এবং তাদের নেতৃত্ব কি বলছে দেখেন, ইসলামের ধারে কাছে আছে কিনা, যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছে, আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে, জি বলেছে। আমাকে যে চিনে না ওর বাসস্থান হবে মাটির নিচে। তো এই কথাগুলি যখন জামাত ইসলাম বলছে এবং তার এক্সট্রিম রাইটিস্ট একটা চেহারা, আমাদের সময় বলতো জামাত ইসলাম যে তারা একটা মডারেট ইসলামী পলিটিক্স, মডারেট ইসলামী না মুসলিম পলিটিক্স দাঁড় করাতে চায় এখানে। এবং বিএনপির সাথে থেকে জামাত ইসলামের নেতৃত্ব শহীদ মিনারেও গিয়েছে, জাতীয় স্মৃতিসৌধেও গিয়েছে। আপনি দেখবেন এইবার কিন্তু তারা জাতীয় স্মৃতিসৌধে যায় নাই,
শহীদ মিনারেও যায়নি। তো এখন আমি আপনাকে বলছি যে জামাতের যে এই যে এক্সট্রিম চেহারাটা যে যখন সে বের করে ফেললো, ঠিক তখন কে গেল এই যারা বললেন যে বাবার সাথে পাল্লা দিতে এসো না, এই কথাটাকে যখন এই কথাটার জন্য বরঞ্চ এনসিপি তার স্বতন্ত্রতা বজায় রাখার দরকার ছিল, সেটা না রেখে, এবং আর তার সাথে গেল কে, এবি পার্টি তার দলের, আপনি তো চিনেন তাদেরকে সবাইকেই, এবি পার্টি তাদের দলের সাবেক নেতৃবৃন্দ, শিবিরের সাবেক নেতৃবৃন্দ। তো এটাও কোনো সমস্যা না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশে আমরা যেটা মনে করতাম যে এনসিপির মাধ্যমে একটা নারী বিষয় একটা মধ্যপন্থা রাজনীতি বাংলাদেশে একটা আরেকটা মধ্যপন্থা রাজনীতি করার একটা দলকে পাওয়া গেল, যারা ধরুন মধ্যপন্থা রাজনীতি পছন্দ করে, এরা সবাই যে বিএনপিকে পছন্দ করে এমন তো না। এই লোকগুলোর জন্য তো একটা ফোরাম, একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। মধ্যপন্থা রাজনীতি যেমন এক্সট্রিম রাইট পলিটিক্স বা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না, এক্সট্রিম বাম কমিউনিস্ট পার্টিও পছন্দ করে না, এইরকম আবার সে বিএনপিকেও পছন্দ করে না কোনো কারণে। এই লোকগুলোর জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। এই লোকগুলোর জন্য প্ল্যাটফর্ম আমরা মনে করতাম যে এনসিপি ক্যান বি, এইটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। এই ক্ষেত্রে লোকজন ফ্রাস্ট্রেটেড হবেন কিছু। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে মধ্যপন্থা রাজনীতি থেকে তাদের স্খলন আরেকটু আগেই হয়েছে। নারী সংস্কার কমিশন যে আসলো, এটাকে নিয়ে যখন হেফাজতে ইসলাম খুব প্রচণ্ড বিশ্রী কথাবার্তা বলল তাদেরকে, তখন আপনি দেখবেন যে সেখানে চলে গেল, এই আমাদের এনসিপি নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহরা চলে গেলেন। এইটা একটা স্খলন। আরেকটা দেখবেন যে যখন নারী মৈত্রী যাত্রায় যখন বলল আমরা সবাই ব্যবসা বুঝে নেব হিস্সা, তার নিচে দেখবেন তাসনুবা জামিনের দাঁড়ানো ছবিটা, তো সেইটাতে আলট্রা লেফটের দিকে চলে গেল। তো এই যে জিনিসটা যেটা, এটা আমি মনে করি যে এই মধ্যপন্থা রাজনীতিটা এনসিপি আদৌ ধরে রাখতে পারে নাই শুরু থেকেই। তো এবং তার পপুলার লোকজনের সামনে হঠাৎ করে চলে যাওয়ার যে একটা প্রবণতা এটা ছিল। তো এই জন্য আমি মনে করি যে আপনি দেখবেন 69-এর নেতৃত্ব যারা ছিলেন, ছাত্র নেতৃত্ব, এরা প্রায় 50 বছর 2020-21 সাল পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। 90 সালের একটা বড় অংশ এখনও, এই যে আমানুল্লাহ আমান থেকে আরম্ভ করে এনি পর্যন্ত, এরা সবাই 90 সালের আন্দোলনের নেতা, প্রায় তাও তো 35 বছর হয়ে গেছে। তো এইখানে এই যে আমরা মনে করছিলাম যে এইবার যে অভ্যুত্থানের নেতৃত্ব, এরা আগামী 50 বছর 40-45 বছর রাজনীতি করবে, বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাদের মধ্যে করতে চাই যে আপনি একটু বলবেন যে কয়েকজন তো পদত্যাগ করেছে এনসিপি থেকে, এবং বিশেষ করে নির্বাচন থেকে সরে আসার একটা ঘোষণা দিয়েছে। এমনকি অনেকে বলছেন যে এনসিপি ভেঙে যাচ্ছে বা ভাঙার সম্ভাবনা আছে। তাদের ভবিষ্যতে কি আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যে জামাতের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, বা এই পদত্যাগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে এনসিপির মধ্যে তো বেসিক্যালি আপনি একটা উদ্দেশ্য নিয়ে তো শুরু করছেন, আপনি একটা দল একটা তৈরি হয় একটা ডিক্লারেশনের বেসিসে, ম্যানিফেস্টোর বেসিসে। তার ম্যানিফেস্টেশনটা ছিল যে মধ্যপন্থা রাজনীতি। তো ওইটা তো যারা ওইখানে গিয়েছেন এই ডিক্লারেশনের উপর বেস করে, তারা তো এই আদর্শিক কথাটা তো আলোচনা তো করতেই পারেন দলে, যে আমরা কেন যাব। এবং এই ক্ষেত্রে বিএনপির জন্য সালাউদ্দিন সাহেব, আপনার মনে আছে যে সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে এনসিপির জন্য দরজা খোলা, জামাতের জন্য নয়, মনে আছে আপনার এই কথাটা? তো তারপরে আমি আপনাকে বলছি যে অজুহাতগুলো দেওয়া হয় যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সেস বাজারে, আপনি দেখেন যে সালাউদ্দিন আহমেদ প্রায় 8 বছরেরও বেশি সময় গুম থেকেছিলেন, নির্বাসনে ছিলেন, এবং তাকে 63 দিন গুম করে রাখা হয়েছিল, র্যাব 63 দিন গুম রাখা হয়েছিল। এইরকম একটা নির্যাতিত লোককে নিয়ে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি তার জন্মস্থান কক্সবাজারে গিয়ে দাঁড়িয়ে যখন বাজে কথা বলবে, যে তখন কি তাকে লোকজন রিয়েকশন দেখাবে না? তো ওটা তো স্বাভাবিক ছিল। আর আপনার প্রশ্নটা ছিল যে পদত্যাগ করেছে যারা করেছে, আমি বলছি যে ওরা তো ক্লেম করবেই যে আমার মধ্যপন্থা রাজনীতির কথা বলে আমাকে এনেছো এখানে।
যে উল্লেখ আমি করেছেন। এসছি মধ্যপন্থা রাজনীতির জন্য। তুমি এখন এক্সট্রিম রাইটিস্ট একটি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক দলের সাথে চলে যাচ্ছ। আমি সে ক্লেম করবে না, তার ক্লেমটা তো যৌক্তিক। তো আমি অনেককে চিনি, আমার সাথে অনেকেই এই যে সামান্থা শারমিন থেকে আরম্ভ করে মুনিরা শারমিন, এরা অনেকেই মেয়েরা আমার সাথে টক শোতে এসছে, এবং তাদের যে প্রগ্রেসিভ অ্যাটিচিউড, আমি তাদের এই প্রগ্রেসিভ অ্যাটিচিউডকে আমি তাদের সাথে তর্ক করেছি, বিতর্ক করেছি আমরা, এবং তাদের যে স্পষ্ট পলিটিক্যাল একটা আইডিওলজি বা দৃষ্টিভঙ্গি আছে, আমি মনে করি যে একটা দল তার স্পষ্ট আইডিওলজির উপর দাঁড়াবে। যেমন বিএনপি দেখবেন নারী মৈত্রী যাত্রায় যেমন যায় নাই, নারী কমিশনের বিরুদ্ধে যে হেফাজত যখন গালাগালি করছে নারী কমিশনকে, সেইখানেও যায় নাই। আপনি দেখবেন এটার নাম হচ্ছে মধ্যপন্থা। বিএনপি না, হ্যাঁ জি, আমি